আচ্ছা, ফিনিশ অপশান আসবে তো, লেখাই থাকবে। হ্যাঁ, দেখো এসছে কিনা এবার দেখো তো, পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, চন্দনদাকে পেয়েছি। আর যদি কেউ থাকেন আপনারা প্লিজ জানাবেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? একটু জানাবেন। আমার কথা শোনা গেলে একটু জানাবেন। আমার কথা যদি শোনা যায় একটু বলবেন। সিগনালে প্রচণ্ড ডিস্টার্ব করছে, যার কারণে মাঝে মাঝে কেটে যাচ্ছে। আমার কথা শোনা গেলে একটু জানাবেন। আমি পাচ্ছি, পিন্টুদাকে পেয়েছি, আজাদদাকে পেয়েছি, চন্দনদাকে পেয়েছি। আমার কথা শোনা গেলে একটু বলবেন। ভোলাদা একটু একটু জানাও যে আমার কথাটা শোনা যাচ্ছে কিনা। ভোলাদা, স্লো কানেকশনের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, আমার কথা শোনা গেলে একটু জানাবেন। আমি বুঝতে পারছি না, আর প্রচণ্ড স্লো কানেকশন বারবার। হ্যালো, কেউ শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। আমি বুঝতে পারছি না কেউ শুনতে পাচ্ছেন কিনা। তো ব্রিং দেম অন ক্যামেরা, তাই আসছে বারবার। আচ্ছা, ঠিক আছে। আপনাদের প্রত্যেকের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ নেটওয়ার্ক প্রচণ্ড স্লো। এই নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে লাইভটা করাটা খুব সমস্যা। আপনাদের সামনে লাইভে আসলাম। আমি কে বা আমরা কারা নতুন করে আর পরিচয় দেওয়ার হয়তো প্রয়োজন নেই। গতকালকে ভোলানাথ শাসমল, আমাদের প্রিয় ভোলানাথ দা, তার আগে আমাদের মুর্শিদাবাদের আনোয়ার দা লাইভটা করেছেন, খুব ভালো করেছেন। ওনাদের লাইভ ভালো লেগেছে এবং প্রতিবে এসেছি। আমার আসার মূল উদ্দেশ্য আপনারা সকলেই জানেন যে আমরা দীর্ঘদিন, প্রায় 1000তম দিনের কাছাকাছি আমরা পৌঁছতে চললাম কলকাতার ধর্ম ইস্যু এবং শিক্ষার্থীদের মধ্য দিয়ে সামাজিক একটা পরিবর্তন এবং সমস্ত শিশুকে একটি আদর্শ শিক্ষায় শিক্ষিত করে সমাজ, রাজ্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা লক্ষ্য নিয়ে পড়াশোনাটা করেছিলাম। আমরা যাদের আদর্শে বড় হয়েছি সেই প্রাইমারি আনতে পারি, সেই প্রচেষ্টা, সেই লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। তো সেই এগিয়ে যাওয়ার মূল লক্ষ্য ছিল যে আমরা ভবিষ্যৎ জীবনে আমাদের যারা আদর্শ ছিলেন পূর্বে, যাদের কাছ থেকে আমরা শিক্ষা লাভ করেছিলাম, সেই সমস্ত শিক্ষকদের আদর্শে আমরা অনুপ্রাণের সরকারি ব্যবস্থাপনায় শিক্ষা কমিশনের অধীনে আমাদের এই শিক্ষকতার নিয়োগের যে পরীক্ষা হয়েছিল 2015 সালে, 16 সালে তার রেজাল্ট বেরিয়েছিল। 2014 সালে আমরা এ প্রান্ত থেকে ও প্রান্ত, কখনো নবান্ন, কখনো আচার্য সদন, কখনো বিকাশ ভবন, এই করে আমরা ছুটে ছুটে বেরিয়েছি। আমরা
সরকারি অফিসগুলোতে, যেখানে শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো আপনার পরিচালিত যে শিক্ষা কমিশন, সেই শিক্ষা কমিশনের ঘোষিত যে নোটিফিকেশন 2014 সালে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল, সেখানে 14,339টা শিক্ষকতার পোস্টের ওপরে কারণে আমরা দীর্ঘদিন আমরা আমাদের যোগ্য হয়েও আমরা যে আজকে রাস্তায় পড়ে আছি, সেই রাস্তায় পড়ে থাকার কারণে আমরা বারংবার আপনাদের দ্বারস্থ হয়েছি। আমরা জানিয়েছি আমরা আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আবার রাজপথে নামতে চলেছি। সকল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দদের কাছে আমার ব্যক্তিগত এবং আমাদের মঞ্চের তরফ থেকে আবেদন যে আপনারা ওই 28 তারিখে, আর দেখুন আমরা বিগত দিনে যে সরকারের কাছে এবং শিক্ষা কমিশনের কাছে আমরা যে দাবিগুলো জানিয়ে এসেছি, সেগুলো আমরা কিন্তু ভদ্র আচরণ আপনাদের সামনে রেখে আমরা সামাজিক সমস্ত কিছু বিশৃঙ্খলা সেই জিনিসগুলোর থেকে দূরে থেকে আমরা সুশৃঙ্খলভাবে আপনাদের কথা মতো আমরা আপনাদের কাছে আমাদের লিখিত আকারেও দাবি পেশ করেছি। সেখানে আমরা কিন্তু কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করিনি, আমরা পারি না করতে, কারণ আমরা শিক্ষিত সমাজ। আমরা ভাবি প্রজন্মকে শিক্ষা দিয়ে আগামী দিনের লড়াই সংগ্রাম করছেন, তাদেরকে বলবো দাদা, ভাই, বন্ধু, দিদি, বোন, আপনারা সকলে আমাদের ন্যায্য দাবি আদায় করে নিতে রাস্তায় নামুন। আগামী 28 তারিখ 28শে ফেব্রুয়ারি শুক্রবার 2025 ক্ষেত্রে আপনারা প্রতিষ্ঠিত। আজকে আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু শিক্ষাটাকে অবলম্বন করে, যে শিক্ষাটাকে অবলম্বন করে আপনারা স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, সেই সমস্ত প্রতিষ্ঠিত জ্ঞানী গুণী শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে, তাদের প্রতি আমি আবেদন রাখব, আপনারাও আমাদের পাশে সন্তান, কেউ ছেলে, কেউ মেয়ে, কেউ বোন, কেউ দিদি, তাহলে আমরা প্রত্যেকেই কিন্তু আপনাদেরই মতো কারোর না কারোর ঘরের সন্তান। তাহলে এই সমাজের সর্বস্তরে যখন একটা, আমি এর আগেও একটা লাইভে বলেছিলাম যে আমাদের রাজ্যে যখন কিছুদিন আগে আমাদের অভয়া বলে যে দিদিটির বা বোনটির যে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেল, প্রত্যেকটা স্তরের মানুষ তারা কিন্তু রাস্তায় নেমেছিলেন, তারা দীর্ঘদিন লড়াই আন্দোলন করেছেন। সে আমরা কি ফল পেলাম সেটা পরের প্রশ্ন, কিন্তু আমরাও চাই এরকম একটা গঠনমূলক কোনো আন্দোলন, গঠনমূলক কোনো মিছিল, যে মিছিল বা যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের দেশ, আমরা আমাদের রাজ্যকে পরিচালিত করতে পারবো, সেই রকম একটা মিছিল বা সেরকম একটা আন্দোলনে আমাদের রাজ্যের বা দেশের সর্বস্তরের মানুষের কেন তাদের অংশগ্রহণ থাকবে না? আমরা কি তাদের ঘরের সন্তান নই? আজকে কি স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত যে সমস্ত মহান মানুষরা আছেন, তাদের ঘরে কি ছেলে মেয়ে নেই? তাদের ঘরে কি বেকার সন্তান সন্ততি নেই? বা যারা পড়াশোনা করছে তারা আগামী দিনে কি সুপ্রতিষ্ঠিত হবে, এই আশা কি তারা রাখেন? তাই তাদের কাছে আমার প্রশ্ন, যদি আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন না আমাদের সন্তানেরা ভবিষ্যতে সুরক্ষিত থাকবে এবং সঠিক জায়গা পাবে, তাহলে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত অভিমত। কিন্তু আমরা চাই এটা একটা সমস্ত এটা একটা দেশকে বাঁচানোর আমাদের একটা আন্দোলন, রাজ্যকে বাঁচানোর আন্দোলন, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আন্দোলন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আন্দোলন, যে আন্দোলনের ফলশ্রুতি হিসাবে শিক্ষিত সমাজ জেগে উঠবে। আর শিক্ষিত সমাজ যদি জেগে ওঠে, সেক্ষেত্রে শিক্ষার অগ্রগতি মানে আমাদের রাজ্যের, আমাদের দেশের অগ্রগতি। তাই আমি সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখব, আগামী 28শে ফেব্রুয়ারি শুক্রবার 2028 সাল আপনারা আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের সঙ্গে আপনারাও আমাদের সঙ্গে পায়ে পা মেলান, আমাদের সঙ্গে থাকুন, আমাদের বঞ্চনার কথা আপনাদের মুখ দিয়েও বেরিয়ে আসুক। আপনারাও বলুন যে আমরা কিভাবে বঞ্চিত। আজকে আমরা দেখে এসেছি আমরা কত জায়গায় বঞ্চিত।
আমরা সরকারের কাছ থেকে বঞ্চিত, আমরা শিক্ষা কমিশনের দ্বারা বঞ্চিত, আমরা সমাজের মানুষের কাছে লাঞ্ছিত, আমরা পরিবারের মানুষের কাছে একটা যন্ত্রণা, আমরা পরিবারের মানুষের কাছেও কিন্তু একটা চক্ষুশূল। কারণ আমরা এমন একটা সময়ে এসে পৌঁছিয়েছি, দীর্ঘ 2014 সালের পর থেকে, নোটিফিকেশন হওয়ার পর থেকে আজকে দীর্ঘ 2025 সাল, প্রায় 10 থেকে 11 বৎসর অতিক্রান্ত হতে চলেছে, যে আপার প্রাইমারির ক্ষেত্রে কোনো রকম কোনো নতুন কোনো পরীক্ষা নেই। কিছুদিন আগে একটা জটিলতার মধ্য দিয়ে আমাদের এই আপার প্রাইমারির কিছুজন নিয়োগ হলো, সেই নিয়োগের মধ্যেও দেখা যাচ্ছে অনেকেই অস্বচ্ছ আছে, অনেক অস্বচ্ছতা থাকছে। কিন্তু আমাদের এই সরকার, আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনের প্রধান, তিনি বারবার সমস্ত জায়গায় বলছেন যে আমি স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে চলতে চাই, আমার রাজ্যে স্বচ্ছতা প্রকাশ পাক, সব ক্ষেত্রে স্বচ্ছতা ফিরে আসুক। মাননীয়, আপনার কাছে আপনার সেই কথা দিয়েই আবেদন যে আপনি সর্বক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনুন। আমাদের চেহারাগুলোর দিকে একবার তাকান। আমাদের মঞ্চে যারা আছেন অধিকাংশরই 100 জনের মধ্যে 95 জনেরই আর পরীক্ষা দেওয়ার মতো বয়স আর নেই, বাকি নেই। তাহলে তারা কি করবে? তাদের রুটি রোজগার কি করবে? আজকে একজন বঞ্চিত, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট, আমার জানা যার বয়স 50 বৎসর। মাননীয়া, এই 50 বৎসর বয়সে এসে সেই মানুষটি কি করবে? কোথায় যাবে? সেই মানুষটি কাকে সাহারা দেবে? আপনি বলুন। আপনার কাছে এই প্রশ্নগুলো রাখছি। আপনার দায়িত্ব, আপনার রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতী আছে তাদের একটা নির্দিষ্ট জায়গা, তাদের একটা নির্দিষ্ট রাস্তা দিতে পারেন, যখন সেই মানুষটি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তো জনপ্রিয় হতে গেলে কিন্তু আপনাকে সর্বস্তরের সব মানুষের কাছে সমানভাবে দাঁড়াতে হবে। আপনি কিছু জনের পাশে বাড়ছে না। আমরা আস্তে আস্তে মরণের পথে চলে গিয়েছি। আমাদের চেহারাগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের আর কিছু করার নেই। এই জীবনে আমাদের না খেয়ে উপোস করে থাকার মতো করে আমাদের জীবনযাপন করতে হবে আর কয়েকদিন পরে। তা আপনার কাছে আবেদন, আমাদেরকে দেখুন, আমাদের মুখগুলোকে দেখুন। আমরা দীর্ঘ 10 বছর কোনো পরীক্ষা দিতে পারিনি, আর তো পরীক্ষা দেওয়ার কোনো বয়স থেকে আপনারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসুন। আমাদের দাবি একমাত্র আমাদের লক্ষ্যে পৌঁছিয়ে দিতে পারে। আমরা দাবি ছাড়া আমাদের লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবো না। কোনো আন্দোলন, কোনো বিপ্লব, কোনো অভ্যুত্থান ছাড়া কিন্তু কোনো খারাপ জিনিস থেকে আমরা রেহাই পেতে পারি না। আমাদের ভালো জিনিস আনতে গেলে অভ্যুত্থানের প্রয়োজন আছে, আন্দোলনের প্রয়োজন আছে। আর সেই আন্দোলন বা অভ্যুত্থান, সেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা অ্যাডমিনদেরকে বলবো, আপনারা আর এই কটা দিনের মধ্যে সব জেলা গ্রুপগুলোর সঙ্গে আপনারা আলোচনা করুন, মিটিং করুন। জেলার প্রত্যেকটা ক্যান্ডিডেট, বঞ্চিত ক্যান্ডিডেটরা যাতে আমাদের 28 তারিখের মিছিলে পা মেলায়, এবং আমরা যাতে একটা বিপুল সংখ্যক ক্যান্ডিডেট, বিপুল সংখ্যক ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির সদস্যদের রাস্তায় নামাতে পারি, এবং তাদের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে একটা বৃহৎ সংখ্যক জমায়েত করে আমরা যাতে সরকারকে একটা নাড়া দিতে পারি। আমরা শিক্ষা কমিশনের কাছে আমরা যাতে দেখাতে পারি যে আমরা হাঁপিয়ে যাই, তখন একটা সময় সে রুখে দাঁড়ায়। আমরা শিক্ষিত। আমি পূর্বেই বলেছি যে আমরা হয়তো কোনো অন্যায় কাজ, আমরা কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হতে পারছি না, পারবো না, কারণ আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি। কিন্তু দেখুন, একজন মানুষ যে চাকরি পায়, তাকে যদি কাশ্মীরে পাঠানো হয়, পিঠ থেকে গিয়েছে, আমরাও সেরকম যেন সেই কাশ্মীরের দুর্গম এলাকায় পৌঁছতে শুরু করেছি। এরপরে তো আমাদের লড়াইয়ের মতো করতে হবে, কারণ আমাদের জীবন বাঁচাতে হবে। আমরা বাঁচতে চাই, আমাদের বাঁচতে দিন। আমরা ধর্ণা মঞ্চটাকে চালাচ্ছি, তারা কিন্তু প্রত্যেকেই টেট পাস ট্রেন্ড, তারা কিন্তু কেউ অযোগ্য নয়। অযোগ্য হলে আপনারা কবেই কিন্তু আমাদের কোনো পরীক্ষা হয়নি। তাই
আপনারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করুন। আপনাদের প্রচুর সিট আছে। আমাদের মূল দাবি হচ্ছে ইন্টারভিউয়ের 15 দিন আগে কমিশনের ঘোষিত 8(3)B রুলস মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের সকল ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ সহ টেট পাস ট্রেন্ডদের যথাযথ ইন্টারভিউ নিয়ে আমাদের মান নির্ধারণ করে আমাদেরকে নিয়োগ দিতে হবে। আমরা সেই সিট আপডেটের দাবিতে দীর্ঘ লড়াই করছি। 10 বছরে কেন সিট আপডেট হবে না? 2014 সালে নোটিফিকেশনে কমিশন যেটা দেখিয়েছিল 14,339টি সিট, আজকেও কিন্তু সেই সংখ্যাটাই তারা প্রকাশ করছেন। তাহলে এই 9-10 বছরে কি একটা সিটও ফাঁকা হয়নি? একজন শিক্ষক শিক্ষিকাও কি অবসর গ্রহণ করেননি? যদি করে থাকেন তাহলে সেই সিটের হিসাবটা কেন কমিশন দিচ্ছে না? কেন আইনি পথে জজদ্বয়, মাননীয় জজদ্বয় কেন তার হিসাবটা চাইলেন না যে আপনার সিট আপডেট কত হয়েছে, কত আছে, সেগুলো আপনি প্রকাশ করুন। ছেলে মেয়েগুলো দীর্ঘদিন রাস্তায় বসে আছে, নতুন কোনো নোটিফিকেশন নাই। আমাদের তো আর বয়সই নাই। ওই যে বললাম, আমরা যারা অনশন মঞ্চে আছি আমাদের অধিকাংশরই দেখা গেল 100 জনের মধ্যে 95 জনেরই আর কোনো বয়স নেই। তাহলে আমরা কোথায় যাব? আমরা কি করব? হ্যাঁ, আপনি যদি এই শিক্ষা কমিশন যদি এটা করতো যে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষার পুরোটাই যদি স্বচ্ছতা থাকতো, তাহলে সেই স্বচ্ছতা বজায় রেখে যদি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হতো বা সম্পন্ন করতে পারতো, তাহলে আমাদের যদি সেক্ষেত্রে নম্বর কম থাকতো আমাদের সেখানে কিছু বলার থাকতো না। কিন্তু যেহেতু সেই স্বচ্ছ আকারে না প্যানেল প্রকাশ হয়েছে, না খাতা দেখা হয়েছে, তাহলে আমাদের দোষটা কোথায়? আমাদের ত্রুটিটা কোথায়? আমরা যে অযোগ্য তারা কিভাবে সেটা প্রমাণ করছে? কারণ তারা তো বলতে পারছে না আমরা অযোগ্য। তাহলে আমরা কেন ইন্টারভিউয়ে ডাক পেলাম না? আমরা ইন্টারভিউয়ে ডাক পাওয়ার পরে সেখানে যদি আমরা আমাদের যাদেরকে তারা প্যানেলভুক্ত করেছে তাদের সঙ্গে যদি আমরা রেজাল্টের নিরিখে পিছিয়ে আসি বা পিছিয়ে পড়ি, সেক্ষেত্রে কমিশন আমাদের অযোগ্য বলতে পারে, সরকার আমাদের অযোগ্য বলতে পারে। তাহলে আমরা অযোগ্য কিসের জন্য? আমাদের কি টাকা পয়সা নেই? আমাদের বাবা মায়েদের ব্যাংক ব্যালেন্স বেশি নেই? আমরা কি কালো ব্যাগ বা সুটকেসে করে কোনো নেতা মন্ত্রী বা আমলাদের আমরা টাকা দিতে পারছি না বা আমরা পারিনি? আমাদের সঙ্গে কি কোনো উচ্চ পর্যায়ের নেতা নেত্রীদের কোনো যোগাযোগ নেই, যার কারণে আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারলাম না? তাহলে যাদের কোনো নেতা নেত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যাদের কোনো টাকা পয়সা নেই, গরিব দরিদ্র পরিবারের সন্তানীরা মেধাবী হওয়া সত্ত্বেও কিন্তু আগামী দিনে তাহলে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত নয়। এটাই কিন্তু বর্তমান সময়ের প্রশাসন, শিক্ষা কমিশন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমরা শিক্ষিত সমাজ, শিক্ষিত ছেলেমেয়েরা আমরা চাই যে না, যথাযথ মেধার বিশ্লেষণ হোক, যথাযথ মেধার গুণ বিচার করা হোক, মেধাবীদের তাদের সঠিক জায়গা দেওয়া হোক। আপনাদের যে কাজ, আপনাদের প্রতি বছর পরীক্ষা নেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা প্রতি বছর পরীক্ষা নেননি। আজকে স্কুলগুলো তালাবন্ধ হয়ে যাচ্ছে, আজকে আপার প্রাইমারির স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এদিকে আপনারা বলছেন 10 লক্ষ চাকরি আমাদের এই মুহূর্তে হাতে রেডি আছে, তাহলে 10 লক্ষ চাকরি ম্যাডাম দিতে হবে না? আমাদের 50,000 সিট আপনি আপডেট করুন, তাহলে দেখুন আপনার রাজ্যে আপার প্রাইমারি টেট পাস ট্রেন্ড একটা ক্যান্ডিডেটও বসে থাকবে না, বঞ্চিত হবে না। আপনার 10 লক্ষ দরকার নেই, আপনি 50,000 সিট আমাদের আপার প্রাইমারিতে নিয়োগ করুন, আপডেট করুন। কেন আপডেট করবেন না? 10 বছর কোনো পরীক্ষা হয়নি, 10 বছর কোনো নিয়োগ হয়নি, তাহলে কি কোনো সিট নাই? এটা অবাস্তব একটা কথা, যেখানে আইনেও বলছে যে সিট আপডেট করতে হবে। কিছুদিন আগে একটা লেখা বেরিয়েছিল, আমাদেরই একজন সহকর্মী আমাদের গ্রুপে দিয়েছিলেন, সেখানে দেখেছিলাম যে স্বীকার করেছে কেউ একজন যে দীর্ঘ 9 বৎসর
কোনো সিট আপডেট হয়নি, পরীক্ষা হয়নি, অবশ্যই সিট আপডেট করার দরকার। আমি কোনো প্রমাণে যাচ্ছি না, আমি আরেকটা আর্টিকেল দেখেছিলাম, একটা লেখা দেখেছিলাম, ওটাও আমাদের কোনো সহকর্মী পোস্ট করেছিলেন গ্রুপে, যে আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় মুখ্য যে আমাদের যে চিফ জাস্টিস, তিনি বলেছিলেন যে সমস্ত কেসগুলোকেই, যে সমস্ত কেসগুলো কোর্টে পড়ে আছে সমস্ত কেসগুলোকেই শুধু আইনের দৃষ্টিতে দেখলে হবে না, মানবিকতার দিক দিয়েও কেসগুলোর ফয়সালা করতে হবে বা সেগুলোকে শেষ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার কাছেও আমাদের প্রশ্ন যে সেই কথাই যদি আপনার হয়, আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও সেই বার্তাটাই পৌঁছাতে চাই যে একজন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনি যদি সেই মানবিকতার কথা বলে থাকেন, তাহলে আপনি কেন মানবিকতার কথা বলার পরেও আপনি আমাদের দিকে তাকাবেন না? তাহলে আমাদের দিকেও তো মানবিকতার দিক দিয়ে এটার বিচার করা উচিত যে এরা দীর্ঘ 10 বছর কোনো পরীক্ষা দিতে পারেনি, এদের চাকরির বয়সগুলো শেষ হয়ে গিয়েছে, নতুন করে পরীক্ষা নিলে এরা আর কোনো পরীক্ষা দিতে পারবে না, তাহলে এরা কি করবে? আমরা বিএ পাস করেছি, এমএ করেছি, আমরা অনার্স করেছি, আমরা বিএড করেছি, যে ডিগ্রিগুলো দরকার আমাদের শিক্ষকতা করার জন্য, সেগুলো আমরা সমস্তটাই ফুলফিল করেছি, পরিপূর্ণ করেছি। তারপরেও কেন আপনার নেওয়া মানে যোগ্যতার মান নির্ণায়ক যে পরীক্ষা, টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষাতেও কিন্তু আমরা যে মার্কশিট পেয়েছি পরীক্ষার পরে, সেখানেও কিন্তু কোয়ালিফাইড কথাটা লেখা আছে, অর্থাৎ আমরা পাস করেছি। এমনি সাধারণভাবে যে কথাগুলো বলছেন কোর্টে যার যে কথা, যেমন ভাবে আপনাদের কথাগুলোকে কোর্টে বলছেন, তার মানে কি বোঝাচ্ছেন? আপনারা পরোক্ষে বোঝাচ্ছেন আমরা অযোগ্য, আমরা মানে ফেল করেও আমরা ধর্ণা মঞ্চ গড়ে তুলেছি, আমরা ধর্ণা মঞ্চে ধর্ণা দিচ্ছি, অযোগ্য হয়েও আমাদের কোনো কাজ নেই। অনেকে আপনারাও ভাবছেন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের তরফ থেকে আজকে আমরা লাঞ্ছনা গঞ্জনার শিকার হচ্ছি। আমরা প্রতি পদে পদে বাড়ি থেকে রাস্তায় বেরোলে বন্ধু বান্ধব যারা টাকার বিনিময়ে চাকরি করছে বিভিন্ন দপ্তরে, বিশেষ করে স্কুল, প্রাইমারি, হাই স্কুলেও তো প্রচুর ছেলে মেয়ে টাকা দিয়েই আপনার আমলেই শিক্ষকতার পেশায় যুক্ত হয়েছে। তাহলে আমাদের টাকা নেই, আমরা আপনার কাছে পৌঁছতে পারিনি, আমরা আপনার সরকারের যারা সদস্য আছেন, এমএলএ, এমপি, আমরা তাদের কাছে পৌঁছতে পারিনি। তাহলে এটাই আমাদের অপরাধ। যদি আপনি যদি প্রথমে এগুলো বলে থাকতেন, তাহলে হয়তো ডিগ্রির থেকে আমরা পয়সাটাই জোগাড় করার চেষ্টাটা আগে করতাম। যাই হোক, মাননীয়ার কাছে আমাদের জোরে নিবেদন যে আমাদের দিকটা ভাবুন, আমাদের বয়সগুলো শেষ, আমরা দীর্ঘ 8 থেকে 10 বছর কোনো পরীক্ষা দিতে পারিনি, আমাদের বয়সগুলো শেষ, আমাদের পরিবারগুলোকে বাঁচান, আমাদের পরিবারগুলো ধুঁকছে, আপনি আমাদের রক্ষাকর্তা, আপনিই পারেন আমাদের রক্ষা করতে, আমাদের জীবনগুলোকে বাঁচাতে। মাননীয়ার প্রতি এই আবেদন আমার মঞ্চের তরফ থেকে, সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের তরফ থেকে আপনাকে জানালাম। আগামী 28 ফেব্রুয়ারি 2025 শুক্রবার আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের সকলকে বলবো, আপনারা রাস্তায় নামুন। আমাদের আর কিছু পিছন ফিরে তাকানোর কোনো উপায় নেই। আর পিছন ফিরে কি তাকাবেন? বাড়িতে বসে থাকলেও তো মরতে হবে। তাহলে এরপরে আমাদের রাস্তায় নেমে কিচ্ছু করার নেই, অভ্যুত্থান ছাড়ার কোনো উপায় হবে না। আজকে একটা সময়ে যেমন ভাষা আন্দোলনের জন্য বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কৃতি ছাত্রছাত্রী, মেডিকেল কলেজের প্রতিভাবান ডাক্তাররা, তারা যেমন ওই পাকিস্তানি সেনাদের গুলিতে তারা নিহত হয়েছিলেন, তারপরে আমাদের সেই ভাষা আন্দোলন একটা সময় সাফল্য পেয়েছিল, সেই সাফল্য
ফলস্বরূপ আমরা কিছুদিন আগেই 21শে ফেব্রুয়ারি আমরা তার প্রতিফলন গোটা দেশে গোটা বিশ্বে আমরা খুঁজে পাই। তো এরকম একটা অভ্যুত্থান দরকার, আর কিছু উপায় নেই। আমাদের ভদ্রতার বেশ দেখিয়ে মনে হচ্ছে আর কিছু হবে না, আমাদের অভ্যুত্থান প্রয়োজন। এই অভ্যুত্থানই এমন একটা অভ্যুত্থান হতে হবে যে অভ্যুত্থানের বিনিময়ে হয়তো আমরা শহীদ হব, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তাদের যেন একটা পরিচয় থাকে যে এদের বাবা, এদের মা, এদের দিদি, এদের দাদা, এরা এরা আমাদের রাজ্যটাকে সুশিক্ষিত করার জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য এরা বিগত দিনে তাদের আত্মবলিদান করেছে, নিজেদেরকে আত্মবলিদান দিয়ে আমাদের রাস্তাটাকে মসৃণ করে দিয়ে গেছে। যখনই আমাদের সেই পরবর্তী জেনারেশনগুলোর পরিচয়টা পাবে যে এ ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দদের একজন সন্তান, একটি পরিবারের সন্তান, তখনই কিন্তু সেই ছেলেটাকে দেখে সেই ছেলেটার চাকরিটাকে টাকা নিয়ে অন্য কারোর কাছে বিক্রি করার সাহস আগামী দিনের প্রশাসন কিন্তু আর দেখাতে সাহস পাবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। এই অভ্যুত্থান ছাড়া মনে হচ্ছে না যে আমাদের আর কিছু হবে, আমাদের ভবিষ্যৎ জীবনের আর কিছু নেই। এই ভবিষ্যৎ জীবন আমাদের তো শেষ, আমরা আর কি করব, আমরা আর কদিন বাঁচব? বেশিরভাগ মানুষই তো এখন কখন কোন সময় কার স্ট্রোক হয়ে যাচ্ছে, কার হঠাৎ কি হয়ে যাচ্ছে, হয়েই তো মারা যাচ্ছে। তাহলে আমরা আর কদিন বাঁচব? আমাদের এই চিন্তায় কেউ মানসিক যন্ত্রণায় কষ্টে ভুগে আমাদের অনেক সহযোদ্ধা, 8 থেকে 10 জন সহযোদ্ধা, তারা কেউ স্ট্রোক হয়ে মারা গিয়েছেন, কেউ সুসাইড করেছেন, আত্মহত্যা করেছেন। তাহলে তাদের ছেলে মেয়েগুলো শুধুমাত্র উচ্চশিক্ষিত হয়েও জীবনে প্রতিষ্ঠা না পাওয়ার কারণে তারা তাদের সুসাইড নিজের জীবনে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। কারণ তারা কি করবে? আজকে একটা শিক্ষিত ছেলে মেয়ে, বর্তমান সময়ে জিনিসপত্রের যা দাম, সেখানে একটা দোকানে কাজ করে 4,000-5,000 টাকায় একটা সংসার চলে না। আপনি দিনের পর দিন আপনি যেটা করছেন, এই প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যে সমস্ত নিয়োগগুলো দিয়েছেন, সেখানে না হয় কোনো ক্লাস, না হয় কোনো সুশৃঙ্খল কোনো পরিবেশ, মাস্টারমশাইরা আসে ঠিকমতো ক্লাস নেয় না, আর তারপরে ছাত্রছাত্রীদের অবস্থা যা তা তো হচ্ছেই। কেন হচ্ছে? এর কারণ কিন্তু শিক্ষক শিক্ষিকাদের শূন্যতা। এর এক মূল কারণ শিক্ষক শিক্ষিকাদের শূন্যতা। আমার যদি 100টা ছেলে মেয়ে থাকে, 100টা ছেলে মেয়েকে দেখভালের জন্য যদি 5 জন শিক্ষক শিক্ষিকা থাকে, সেক্ষেত্রটা একটা অন্যরকম। আর ওই 100 জনের জন্য যদি 15 জন শিক্ষক শিক্ষিকা থাকেন, তাহলে কিন্তু সেই 100টা ছেলে মেয়েই এক একটা কিন্তু স্টার, আগামী দিনের ভবিষ্যৎ। এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখে আমি সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আমার সহযোদ্ধা সহকর্মীদের বলবো, যারা টেট পাস ট্রেন্ড, তারা প্রত্যেকে রাস্তায় নামুন। আমাদের এই ভিড়টাকে নড়াতেই হবে। কলকাতার রাজপথ আমাদের না কাঁপালে আর হবে না। কিন্তু আমরা ভাঙচুর করতে পারছি না, আমরা কোনো বিশৃঙ্খল আন্দোলন করতে পারছি না। কিন্তু ভবিষ্যৎ বলছে যে আমাদের দাবিটাকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের হয়তো আগামী দিনে সেই রাস্তাতে যেতে হবে, এছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। তাই আপনারা দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আপনারা রাস্তায় নামুন। আমাদের 28শে ফেব্রুয়ারি 2025 সালের এই মহামিছিলটাই যেন আমাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য আনার শেষ মিছিলে পরিণত হয়। আমি এই আশা রেখে, এই আবেদন রেখে আগামী 28শে ফেব্রুয়ারি মহামিছিলে সকলের সকলের অংশগ্রহণ করবেন, এই আবেদন রেখে, এই বার্তা রেখে আমি আজকে এই লাইভটা এখানে শেষ করছি। ভুল ত্রুটি মার্জনীয়, কারণ আমার প্রথম থেকে একটু ডিস্টার্ব হয়েছে, আমি তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সকলে আন্দোলনে সামিল হবেন। আবারও বলছি, আমাদের দীর্ঘ 10 বৎসরের যন্ত্রণার অবসান ঘটাতে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, টেট পাস ট্রেন্ডদের বলবো, রাস্তায় আসুন। আমাদের ন্যায্য দাবি আমাদের সিট আপডেট করে যথাযথভাবে ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগ দিতে হবে। আমাদের পরিবারগুলোকে বাঁচাতে হবে। আমাদের পরিবারগুলো বাঁচানোর দায়িত্ব
আমাদের সরকারের নয়, আমাদের রাষ্ট্রের নয়। আমরা যে পরিবারের সন্তান, সেই পরিবারগুলোকে আমাদেরকেই বাঁচাতে হবে। আমাদের বাবা মা আমাদের বাবা মা অন্য কোনো সরকার, কোনো এমএলএ এমপিদের হবে না, আমাদের বাবা মা আমাদেরই হবে। সুতরাং তাদের অতীতের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা সহ্য করে তারা আগামী দিনে একটু সুখের আশায় আমাদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলার জন্য ঘটি বাটি বিক্রি করে, সর্বস্ব বিক্রি করে তারা আজকে আমাদেরকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছিলেন, নিয়ে এসেছিলেন। একটা স্বপ্ন দেখেছিলেন যে সমাজের শিক্ষিত ছেলে 10টা মানুষের মধ্যে উঠা বসা করবে, একটা চেয়ারে গিয়ে বসবে, সকলের আমাদের সম্মান রক্ষা করবে, আমরা একটু সুখের মুখ দেখতে পাবো, আমরা হয়তো ভবিষ্যতে একটু সুখ শান্তি পাবো। তো সেই আশাটা আমরা পূরণ করতে পারলাম না। আমরা আমাদের বাবা মা, আমাদের গুরুজনদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা তোমাদের স্বপ্নগুলোকে, আমাদের এই নির্লজ্জ সরকারের কারণে আমরা পারলাম না তোমাদের স্বপ্নকে বাস্তব করতে। এটা আমাদের স্বীকারোক্তি করে নিতে হবে। আর যদি মনে করেন না এটা আমাদের স্বীকারোক্তি হবে না, তাহলে আজকেই আপনারা আমার এই লাইভের পরে আপনারা মানসিকভাবে দৃঢ় হন যে আগামী 28 ফেব্রুয়ারি 2025 সাল কলকাতা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা যে মহামিছিল করব, সেই মহামিছিলে যেন আমরা স্তব্ধ করে দিতে পারি সমস্ত কিছু, আমরা যেন সরকারকে এবার একটা নাড়া দিতে পারি। আমি এর আগেও বললাম, আবারও বলছি যে আগামী 28 ফেব্রুয়ারি 2025 সালের যে মহামিছিল, সেই মহামিছিলটাই যেন আমাদের জীবনে সাফল্য আনার শেষ মহামিছিল আমরা করতে পারি। তাই বন্ধু, ভাই, বোন, দাদা, দিদি, প্রত্যেকের কাছে আমার আবেদন, দেখুন আমার আর হারানোর কিছু নেই। আমার বয়স শেষ, সত্যি কথা বলছি। আমার চাকরিতে পরীক্ষায় বসার বয়স শেষ, চাকরি পাওয়ার বয়স শেষ। তবুও আমি কিন্তু টানে ছুটে যাই যে না, আমি আমার মতো আরও কিছু যারা ওভারেজ, যাদের বয়স শেষ হয়ে গিয়েছে, তারা আমাদের থেকে যাদের একটু বয়স কম আছে তাদের পাশে একটু দাঁড়াই। তাদের পাশে দাঁড়ালে জনসংখ্যাটা বাড়বে, তাদের মনোবলটা বাড়বে। আর সেই আন্দোলনের সঙ্গে যদি আমরা কিছু লাভ করে থাকতে পারি, তাহলে সেটা হবে আমাদের চরম পাওনা। তাই আমরা শুধু আমাদের সবার জন্য যেমন যাব, পাশাপাশি আমি আমার ওভারেজ বন্ধু যারা আছেন তাদেরকে বলবো আপনারা সকলে আসুন। সকলে আসলে কি হবে, আমরাও তো এখন বেশিরভাগ জনই হয়তো অভিভাবক হয়ে গিয়েছি, বাড়ির অভিভাবক হয়ে গিয়েছি। আর আমাদের মঞ্চে যারা আছেন এখনও ভাই বোন, তারা অনেকে আছেন যারা হয়তো আমাদেরকে এখনও সম্মান করেন, তারা আমাদেরকে মানেন। আমরাও যদি তাদের পাশে দাঁড়াতে পারি, সেখানে তাদের সঙ্গে আমাদের যেমন একটা সম্পর্ক আছে, আমাদের যেমন রুটি রোজগারের অবশ্যই একটা দিক আছে, পাশাপাশি তাদের জীবনটাও যাতে আমরা আমাদের মধ্য দিয়ে তাদের একটা সুরক্ষিত আমরা করতে পারি। তাই আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। আপনাদের কাছে করজোরে আবেদন, অনুরোধ যে অনেক আন্দোলন আমরা করছি, আর কতদিন আন্দোলন করব? ঝিমিয়ে এই আন্দোলন করার থেকে আমরা আসুন, আমরা 28 ফেব্রুয়ারি 2025 সাল শুক্রবার, এটাই আমাদের জীবনের সাফল্য আনার শেষ আন্দোলন করি। এটাই আমাদের সংকল্প আমরা করি যে আমাদের এই আন্দোলন হবে শেষ আন্দোলন, এবং এই আন্দোলনের নাড়াটা এমনই হবে, প্রভাবটা এমনই থাকবে যাতে সরকার এবং কমিশন বাধ্য হয় বসে আমাদের যে ন্যায্য দাবি, ধর্ণা মঞ্চের যে ন্যায্য দাবি, যে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত কমিশনের তৈরি গেজেট 83B রুলস মেনে এবং সেই রুলসকে মান্যতা দিয়ে যথাযথভাবে সঠিক হিসাব করে সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস ট্রেনদের নিয়োগ দিতে হবে বা নিয়োগ করতে হবে। এই জোরালো আবেদন রেখে সকলকে 28 ফেব্রুয়ারি কলকাতার রাজপথে পা মেলানোর জন্য আমার অনুরোধ থাকলো। আপনারা আসবেন,
সকলের জন্য আসবেন, আপনার জন্য আসবেন, আমার জন্য আসবেন, বাকি সমাজের জন্য আসবেন, নিজের পরিবারের জন্য আসবেন। এটা আপনারা করবেন। আশা করি আমার আবেদন আপনাদের কাছে পৌঁছিয়েছে। আমিও যাচ্ছি, আপনারাও আসুন। পারলে সঙ্গে কোনো বন্ধুবান্ধব যদি আসতে পারে, আপনারা যদি আনতে পারেন নিয়ে আসবেন। কারণ মিছিল মানে একটা বৃহৎ সংখ্যক জমায়েত, বৃহৎ সংখ্যক একটা মানুষের সমষ্টি। সেটা হলে তবেই আমরা কাউকে ভীতি প্রদর্শন করতে পারি, নতুবা আমরা করতে পারি না। যদি আমরা এই মিছিলে অল্প সংখ্যক গুটি কয়েক আমরা লোক হই, তাহলে মিছিলটা হাস্যকর হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মিছিলটাকে হাস্যকর হতে দেবেন না। কারণ আমাদের দাবিটা যেন সুপ্রতিষ্ঠিত আমরা করতে পারি, আমাদের জীবনে যেন সাফল্য আনতে পারি, এই আবেদন রেখে সকলে আসবেন আশা রেখে আমি আমার লাইভ শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।